আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির 81 নম্বর পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে, তথ্য ছক 3.3 তথ্য অধিকার আইন 2009। তো এখানে দেখো যে নিচের ছকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি করতে পারি না। বিষয়টি হচ্ছে কি, একটি হচ্ছে কি কি করতে পারি, মূলত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে, ঠিক আছে, কি করতে পারি আর কি করতে পারি না, তার কয়েকটি পয়েন্ট আমাদেরকে উল্লেখ করতে বলা হয়েছে। ছকটি খুবই ছোট, আমরা খুব বেশি পয়েন্ট উল্লেখ করতে পারবো না, হয়তো বা 3টি বা 4টি এরকম পয়েন্ট উল্লেখ করতে পারবো, খুব ছোট ছোট করে। তো যাও, এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 81, ঠিক আছে। তার আগে তোমাদের যেটি করতে হবে, এই যে মূলত 80 পৃষ্ঠায় যে বিষয়টি দেওয়া আছে যে তথ্য অধিকার আইন 2009 সনের 20 নং আইন, ঠিক আছে, এপ্রিল 6, 2009। তো এই আইনটি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে যে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তি অধিকার চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে। এবং যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতার জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক, এবং যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকার, স্বায়ত্তশাসিত ও সংবিধান আর সংবিধিবদ্ধ সংস্থা এর সরকারি, বিদেশি, ঠিক আছে, অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পাইবে, ঠিক আছে, দুর্নীতি হ্রাস পাইবে ও সুশাসন প্রতিষ্ঠিত হইবে। এবং যেহেতু সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি, বিদেশি অর্থায়নে সৃষ্ট পরিচালিত বেসরকারি সংস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়, ঠিক আছে। তো এই আইনি কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তথ্য জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব, যা সকল কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও দেশের একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করবে, ঠিক আছে। সুশাসন আমরা জানি সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা হচ্ছে সুশাসন। তো এই সুশাসনের মধ্যেই মূলত হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা চলে আসে। তো এই আইনের নির্দেশনা অনুযায়ী সকল তথ্য নাগরিকের জন্য অবমুক্তকরণে ডিজিটাল মাধ্যম কার্যকরী ভূমিকা পালন করছে। তো আগের সেশনগুলোতে আমরা দেখতে পেলাম যে নাগরিক সেবা পাওয়ার জন্য কোথায়, কার কাছে কী তথ্য বা কাগজপত্র নিয়ে গেলে কত টাকা সার্ভিস চার্জের মাধ্যমে সেবা পাওয়া যাবে, এসব কিছু ডিজিটাল মাধ্যমে জানানো হচ্ছে। তো এত স্বচ্ছতার সাথে যে কোনো নাগরিক যে সেবা পাচ্ছেন সেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র সকল ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহারের জন্য। তো তথ্য অধিকার আইন 2009 দ্বিতীয় অধ্যায়ে তথ্য অধিকার, তথ্য সংগ্রহ, ঠিক আছে, তথ্য প্রকাশ বা তথ্য প্রদান পদ্ধতি ইত্যাদি বিষয়াদি বলা হয়েছে। তো তবে এই আইন একটাও বলা হয়েছে যে, এটা বলা হয়েছে যে আমরা সব তথ্যই আবার প্রকাশ করতে পারবো না। যেমন কোনো গোপনীয় তথ্য দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, বা কারো বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে, বা কারো ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে। পরীক্ষার প্রশ্নপত্র বা প্রকাশের আগেই পরীক্ষায় প্রদত্ত নম্বর ইত্যাদি তথ্য প্রকাশ করা যাবে না। তো তথ্য অধিকার আইন 2009 নির্দেশনায় বলা হয়েছে যে যে প্রত্যেক সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য অবমুক্তকরণ নীতিমালা 2015 অনুযায়ী সকল নাগরিকের জন্য তথ্য পাওয়া সহজ করতে হবে। এজন্য সকল প্রতিষ্ঠানের সেবা প্রদান ও সেবা প্রদানের মাধ্যমে হিসেবে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। তো চলো এই ছকটা হচ্ছে আমরা পূরণ করি। তথ্য ছক 3.3 তথ্য অধিকার আইন 2009, ঠিক আছে। আনসারটা দেখা যাক। তো আমরা ভেবে দিতে পারি কি করতে পারি, কি করতে পারি, যেমন তথ্য অধিকার আইন 2009 মেনে চলতে পারি, এবং সকল ধরনের তথ্য ও সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, এবং সকল নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে পারি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরা করতে পারি। ডান পাশে দেখো, এগুলো হচ্ছে আমরা করতে পারবো না। কি করতে পারবো না? যেমন দেশের গোপন তথ্য প্রকাশ করতে পারি না, ঠিক আছে, একটা আইনের বিরোধী। এবং নিরাপত্তার হুমকি স্বরূপ কোনো তথ্য প্রকাশ করতে পারি না, এবং কারো গোপনীয় তথ্য, ঠিক আছে, বা তার ক্ষতি হতে পারে, ক্ষুণ্ণ হতে পারে, এরকম তথ্য আমরা প্রকাশ করতে পারি না। তারপরে কি, পরীক্ষার প্রশ্ন আগেই প্রকাশ করতে পারি না, বা পরীক্ষার প্রশ্ন নম্বরপত্র আগেই প্রকাশ করতে পারি না। তো এগুলো হচ্ছে কি আমরা পারি না। তো এইভাবে অনেকগুলো পয়েন্ট দেওয়া যায়। তো মূলত এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা 82 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো এই শখটা আমরা হচ্ছে আজকে পূরণ করলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।